আসসালামু আলাইকুম। চলে আসলাম সামান্য কিছু কথা নিয়ে ইউটিউবে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কথাগুলি হলো সমসাময়িক ব্যাপারে আমি অল্প কিছু কথা বলব। যারা আমার এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ না করে একটু আমার কথাগুলি শুনবেন যে আমি কি বলছি। যদি আপনাদের ভালো লাগে তো আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে সামান্য কিছু কথা বলবো। তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি ১৭-১৮টি মাস অভ্যুত্থানের পরে চলে গেছে। সে ১৭-১৮ মাসে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছিল আরকি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে নিয়ে নানান রকম পরিস্থিতি, নানান রকম গুজব, নানান রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়া, বিশেষ করে ভারতের মিডিয়াগুলি মানে এমনই তুলকালাম সৃষ্টি করেছিল যে মনে হয় বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে। বিশেষ করে আহ, বাংলাদেশ সরি ভারতের যে সাংবাদিক আছেন ময়ূক রঞ্জন, আর টিভি বাংলা, সেই টিভি থেকে যেভাবে গুজব ছড়ানো হয়েছিল, তো আসলে প্রতিনিয়ত আমাদের দেশের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাকে নিয়ে উনি নাকি ইলেকশন দিবে না, ভোট দিবে না, উনি দেশটাকে পাকিস্তান বানিয়ে দিবে, মানে বিভিন্ন রকম কথা হয়েছিল আর কি। তো কি বলবো, সে তো বিদেশে একটা সাংবাদিক, আমরা কিছু বলতে পারি না, আমরা শুধু শুনেছি। তো কমেন্টস এর মাধ্যমে কিছু প্রতিবাদও করছে আমাদের বাংলাদেশের অনেক মানুষ। যাই হোক, তো আমাদের দেশে কিন্তু নির্বাচনটা হয়ে গেল। এত সুন্দর নির্বাচন, ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন বিশ্বের অনেক মানুষ, অনেক সাংবাদিক, অনেক পর্যবেক্ষক এসেছিল। তারা দেখে, এই নির্বাচন দেখে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছেন, মাশাআল্লাহ। আর আমার মনে হয় আমার ৫৬ বছর বয়স চলছে। ৫৬ বছর বয়সের মধ্যে আমার বুঝ জ্ঞান হওয়ার পর থেকে, মানে আমার বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আমি এরকম সুন্দর ভালো নির্বাচন আমি কখনো দেখিনি। এটা বাংলাদেশের ইতিহাসে একদম রেকর্ড হয়ে থাকবে যে এই নির্বাচনটা খুবই সুন্দর। তো আমাদের যখন ৫ই আগস্ট অভ্যুত্থান হলো, শেখ হাসিনা পালিয়ে গেল। বিগত সরকার প্রধান ছিল শেখ হাসিনা। সে পালিয়ে চলে গেল। তার কিছু সংখ্যক আহ, বড় বড় নেতারাও ভারতে চলে গেছে। তখন থেকে ভারতে ছিল। তো আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার হলো ডক্টর মোহাম্মদ ইউনুস। সে কিন্তু জোর করে এখানে এসে ক্ষমতা নেয়নি। অথচ ওই সেই ভারতের এই মিডিয়া, তারা বলছে এই দেশটাকে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস দখল করে ফেলেছে, এই দেশটাকে পাকিস্তান বানাবে, এটা সেটা অনেক কিছু বলছিল। নির্বাচন তো হবেই না, অনেক কথা, এত কথা তো আর বলা সম্ভব না। আর যখনই হাসিনা পালিয়ে গেল দেশে অভ্যুত্থান হওয়ার পরে, পালিয়ে যাওয়ার পর আমাদের দেশের আর ভারত, বাংলাদেশ এবং ভারতের যে একটা সম্পর্ক ছিল, একটা ভালো সম্পর্ক ছিল, মানুষের যাওয়া আসা, পর্যটক যাওয়া আসা, তারপরে চিকিৎসা ভিসা, বিভিন্ন ভিসা হুট করে বন্ধ করে দিয়ে দিল। এটা তো বাংলাদেশ দিয়েছে না, বাংলাদেশ দেয়নি, এটা ভারত কিন্তু দিয়েছে, আপনারা সবাই জানেন। আবার কিছু কিছু মানুষ যারা ভারতে ছিল চিকিৎসার জন্য, তাদেরকে চিকিৎসা না দিয়ে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে। এটা কিন্তু একদম একটা মর্মাহত ব্যাপার ছিল আমাদের দেশের জন্য। তারপর আমাদের দেশের কি করলো, ভারত থেকে কিছু পণ্য বাংলাদেশে আসতো, সেই পণ্যগুলা নিষিদ্ধ করে দিয়ে দিল। তো এই যে বাংলাদেশ এবং ভারত, এটার সাথে বৈরিতা তৈরি করছে কে? ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বৈরিতা তৈরি করে নাই, বাংলাদেশও তৈরি করে নাই। এটা এটা ভারত সর্বপ্রথম এই কাজটা কিন্তু করেছে। আপনারা হয়তো সবাই অবগত আছেন, আমি আর নতুন করে কি বলবো। যাই হোক, এই প্রসঙ্গিকগুলা, যে ভারত বাংলাদেশের যে অবনতিটা,
এটা কিন্তু বাংলাদেশ করেনি, এটা ভারত করেছে। ভারত মনে করেছে যে হাসিনা ছিল এই দেশে, হাসিনা থাকলে ভারত নিরাপদ থাকবে, আর হাসিনা ছাড়া এই বাংলাদেশটা চলতে পারে না। কেন হাসিনা এর আগে যখন ছিল না তখন কি বাংলাদেশটা চলে নাই? অবশ্যই চলেছে। তো বলবেন যে হাসিনা ভারতে গিয়েছে, তাকে যেভাবে রেখেছে, সে একজন ফাঁসির আসামি, তাকে রেখেছে এবং সে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে ভারতে গিয়ে। তো এই কথাবার্তাগুলি বলার কারণে বাংলাদেশে আরো বিভিন্ন রকম সাংঘর্ষিক কিছু উস্কানিমূলক কার্যকলাপ শুরু হতে যাচ্ছিল। যাই হোক, টোটাল সামগ্রিক বিষয় আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সবকিছুর মধ্যে ঠিকঠাক রাখতে পারছে, এই জন্য আমি প্রথমে তাকে অনেক ধন্যবাদ জানাই। আর আমাদের বাংলাদেশের মানুষ এবং ভারতের কিছু মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা চিনেন না, তারা তাকে দাম দেন না। অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন একটি মর্যাদা, এমন একটি মূল্য শুধু এই ভারত এবং বাংলাদেশ, এই দুইটা দেশ আমরা তাকে মর্যাদা দিতে জানি না, তাকে দাম দিতে জানি না। আমি মনে করি, আমি দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর যতগুলি রাষ্ট্র আছে, সব রাষ্ট্র মানে সরকারি দল এবং বিরোধী দল সবাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে অনেক অনেক মানে প্রায়োরিটি দেয় এবং তার কথাবার্তা, তার চলাফেরা বিভিন্ন দেশে, তার জীবনের ইতিহাস নিয়ে বিভিন্ন স্কুলে তারা কিন্তু আলোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে। তার সবকিছু তারা পর্যবেক্ষণ করে যে কিভাবে সে ডেভেলপ হচ্ছে, কিভাবে চলতেছে, এটা নিয়ে তারা স্কুলে বই পুস্তকে লেখাপড়া শিখাচ্ছে ছাত্রদেরকে। জানি ওই দেশের ছাত্ররা পড়াশোনা করে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো তারাও ডেভেলপ করতে পারে। তো আমরা শুধু ভারত এবং বাংলাদেশ এই দুইটা দেশ মাত্র আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা চিনতে পারলাম না। সে যে একটা রত্ন, সে কোন পর্যায়ের মানুষ, তার জ্ঞান বুদ্ধি সেটা আমরা বুঝতে পারিনি। আসলে একটা কথা আছে না যে মানুষ বলে যে দাঁত হয়ে দাঁতের মর্যাদা দেয় না, বাঙালিরা এমন একটি জাত। যখন আমাদের মুখে দাঁত থাকে তখন কিন্তু আমরা বুঝি না যে দাঁতটা কি জিনিস। যখন দাঁত চলে যায় তখন কিন্তু আমরা বুঝি যে আসলে দাঁতটা কি জিনিস। তো এই যে আমাদের এত বড় একটা ভালো মানুষ, এত বড় একটা দামি মানুষ আমাদের দেশে আমরা বুঝতেছি না। যখন থাকবে না, চলে যাবে, তখন আমরা আসলে বুঝতে পারবো। যখন এই লোকটাকে হারাবো তখনই বুঝতে পারবো। যাই হোক, পরিশেষে আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বড় করব না। পরিশেষে আমি বলতে চাই যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল। নির্বাচন হয়ে যাওয়ার পর ভারতের মিডিয়া, বিভিন্ন রকমের মিডিয়া আসছে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অন্যান্য দেশ থেকে। ভারত থেকে ৬০ জন নাকি ৬৫ জন মিডিয়া আসছে। সবাই দেখেছে ভালো হয়েছে নির্বাচন, এরকম নির্বাচন আর এই বেশ কিছু কয়েক যুগের মধ্যে বাংলাদেশে হয়নি। তবে ভারতের মিডিয়ারা কিছু দ্বিমত পোষণ করছে এই মিডিয়ার মাধ্যমে, কিন্তু অন্য কোনো দেশের যারা ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন পশ্চিম দিক থেকে যারা মিডিয়াগুলো এসেছে, তারা কিন্তু খুব সন্তুষ্ট প্রকাশ করছে, কিন্তু ভারতের কাছে খুব একটা পছন্দ হয়নি। আর মিডিয়ার কথা বলবেন, মিডিয়াগুলি এখন কিছুটা সুর পাল্টানোর চেষ্টা করতেছে। যাই হোক, তো এই যে ভারত বাংলাদেশের অবনতির জন্য এটা কিন্তু বাংলাদেশি দায়ী না, এটা সম্পূর্ণ ভারত দায়ী। এই যে পাসপোর্ট, ভিসা, আমদানি রপ্তানি, যোগাযোগ বন্ধ করা, এটা বাংলাদেশে বন্ধ করে নাই, বাংলাদেশের কোনো দোষও নাই, সম্পূর্ণ এর জন্য দায় ভারত। যাই হোক, এখন আমাদের দেশে নির্বাচনটা হয়ে গেল, সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনাব মোহাম্মদ তারেক রহমান, উনি সরকারি এবং বেসরকারি ভাবেই বিজয় হয়েছে। ওনাকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আশা করি উনি এই দেশটাকে সাম্প্রতিক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম বর্ণ যারা আছে, বসবাস করতেছে, আমরা সবাই জাতিগতভাবে আমরা সবাই বাংলাদেশি এবং আমরা বাংলাদেশি নাগরিক,
সেই নাগরিক নিয়ে বসবাস করতে চাই, সবাই বসবাস করব, যেন কোনো ভেদাভেদ না থাকে। আর ধর্ম বলেন যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা চাই কারো ধর্মের উপর কেউ যেন আঘাত না করে, সবার ধর্মকে সবাই শ্রদ্ধা করবে, এটাই চাই। আর ভারত বুঝতে পারছে যে আসলে তারা যে এতদিন বাংলাদেশটাকে মানে ছোট করে দেখেছে, তারা কোনো দাম দিত না, কোনো গ্রাহ্য করতো না যে এটা বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, হাসিনা নাই। এই কথাগুলি তারা বন্ধ করে দিয়েছে, আশা করি আরো বন্ধ করে দিবে। তো দেখা যাক এরপর কি হয়। তো ইনশাল্লাহ আমার বিশ্বাস জনাব তারেক রহমান যে আগে ছিল ওনার মা প্রধানমন্ত্রী, মরহুম প্রধানমন্ত্রী, তো তারেক রহমান যে আগের তারেক রহমান, এখন সেই আগের তারেক রহমান কিন্তু এখন নাই। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তার কথাবার্তা চলাফেরার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ইনশাল্লাহ পারবে এ দেশের ভাগ্যকে বদলাতে, মানুষকে বুঝতে পারবে, জনগণের ভাষা বুঝতে পারবে, সেই হিসাবে সে কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। যাই হোক, আমার কথাগুলি যদি ভালো লাগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে যেন আপনার সামনে আসতে পারি। আর আমার ভিডিওটা পাওয়ার জন্য আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।